সৌনককে খুঁজে বার করে রোহিণীর সাথে আবারও বিয়ে দেবে শ্যামলী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শ্যামলী তো প্ল্যান করে রোহিণীর মুখ থেকে সমস্ত সত্যি স্বীকার করিয়েছে। শ্যামলী বলে, রোহিণী দিদি, সেই ছেলেটার সাথে তোমার ভালোবাসা হয়েছিল তাই তো? তাহলে সৌনকদা এখন কোথায়? আর সৌনকদার সাথে তোমার সম্পর্ক যেটা হয়েছিল সে সম্পর্কে তুমি বাড়িতে কিছু বলনি কেন? রোহিণী বলে, সেই সময় আমার মাকে সবাই আমরা খুব ভয় করতাম, এখনও করি। দাদাভাই সদ্য মামনিকে ভালোবাসার কথা বলেছিল, যে ও একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু ওর মামনি এতটাই রেগে গিয়েছিল যে মেনে নেয়নি। তারপর মায়ের এই রূপ দেখে আমিও কি আমার ভালোবাসার কথা বলবো? আমিও আমার ভালোবাসার কথা বলতে পারিনি। শেষ পর্যন্ত আমিও হেরে গেছি আমার ভালোবাসার কাছে। দাদাভাই তো বিদেশে চলে গেল। তারপর আমি ঠিক করলাম আমি সৌনককে বিয়ে করব, কারণ ওকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারতাম না। আমার সবসময় মনে হতো সৌনক যদি আমার কাছে না থাকে তাহলে আমি একেবারেই শেষ হয়ে যাব। সেই জন্যই আমি সৌনককে বিয়ে করলাম। সৌনক আর আমি খুব খুশি ছিলাম। সৌনক বলেছিল যে আর 2-3 মাস কষ্ট করতে হবে, ও চাকরির ইন্টারভিউ দিচ্ছে, ইতিমধ্যেই একটা চাকরি পেয়েও যাবে। বিয়ে তো আমাদের হয়ে গেছিল, সিঁদুর পরিয়ে মন্দিরেও আমাকে স্ত্রীর সম্মান দিয়েছিল। এরপরও বলেছিল বাস স্ট্যান্ডে রাত 9টার সময় আসতে, তারপর আমরা দূরে কোথাও চলে যাব। ঠিক রাত 9টার সময় আমি বাস স্ট্যান্ডে যাই আমার সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়ে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সৌনককে আমি দেখতে পাইনি, আর ওর ফোনটাও সুইচ অফ ছিল। আর তারপর থেকে এক একটা প্রশ্নের উত্তর আমাকে কুড়ে কুড়ে খেয়েছে। সৌনক কোথায়? সৌনক কী চায়? ও আমাকে কেন ঠকালো? আমি কোনো উত্তর দিতে পারবো না। এখনও অপেক্ষা করে বসে আছি কবে সৌনক আসবে আর আমি ওর কাছ থেকে উত্তর চাইবো যে ও কেন আমার সাথে এত বড় গেমটা খেললো। এর মধ্যেই রিয়া তখন বলে, ওই জন্যই তুই কলেজের এক্সকারশন আছে বলে বেরিয়েছিলিস, আর যখন ফিরেছিলিস তোকে প্রচণ্ড বিধ্বস্ত লাগছিল তাই তো? রোহিণী তখন বলে, একদমই তাই। এরপর শ্যামলী বলে, কিন্তু যেই ছেলেটা তোমাকে ঠকালো সেই ছেলেটাকে তুমি এখনো ভালোবাসো? তখনই শ্যামলীর কথা শুনে রোহিণী বলে, আমি জানি না ও আমাকে ঠকিয়েছে কিনা, ওর কোনো ক্ষতি হয়েছে কিনা। আমি অনেক মর্গে পুলিশ স্টেশনে গিয়ে খোঁজ খবর করেছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। আমি ওর কোনো খবর পাইনি। খবর পেলে তো খুব ভালোই হতো, কিন্তু খবর পাইনি। সব কিছুই হাতের বাইরে বেরিয়ে গেছিল। আর তারপর থেকে এতগুলো বছর হয়ে গেছে, ওর কোনো খবরই আমার কাছ পর্যন্ত এসে পৌঁছয়নি। প্রতীকও এই ব্যাপারটা জানে। এরপর তো প্রচণ্ড রেগে গেছে অপরাজিতা, আর বলে, ছি 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 ছি, আমার মেয়ে হয়ে তুই এত বড় কুকর্ম কি করে করলি? বল বল, কি করে করলি এত বড় কুকর্ম? হ্যাঁ, তুই নিজে নিজে বিয়ে করে নিলি, এই জোড়াবাড়ির ক্লাস, জোড়াবাড়ির সম্মান সব কিছু ধুলোয় মিশিয়ে দিয়েছিস। তুই কি ভেবেছিস? হ্যাঁ, তুই এরকমভাবে জীবনে অনেক বড় সুখী হতে পারবি? পেরেছিস? বাবা মাকে কষ্ট দিয়ে লুকিয়ে কাজ করলে কেউ কখনো জীবনে সুখী হতে পারে না, অন্তত এটা জেনে রাখিস, বুঝলি তো? রোহিণী আর কিছু বলতে পারে না, ভীষণ কাঁদতে থাকে রোহিণী। এরপর রোহিণী উপরে চলে যেতেই অপরাজিতা অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই মিলে অপরাজিতাকে ধরে নিজের ঘরে দিয়ে আসে, আর এর মধ্যেই রোহিণী তো ভেঙে পড়েছে। তখনই শ্যামলী বলে, রোহিণী দিদি, তোমার সাথে একটু কথা ছিল। রোহিণী তখন বলে, আর কি কথা আছে? সবটাই তো বলে দিয়েছি, এখনো কথা বাকি আছে। শ্যামলী বলে, এই যে তুমি নিচে যেই প্ল্যানটা দেখতে পেলে সেটা আমারই প্ল্যান। আমি সবাইকে বলেছিলাম এই অভিনয়টা করতে। আমি দেখে নিয়েছিলাম, তোমার ঘরেই আসছিলাম যে তুমি সিঁদুর পরছো। সেটা দেখার পরেই আমার মনের মধ্যে সন্দেহটা আরও বেশি করে হতে থাকে যে কিভাবে এটা হতে পারে। তার জন্যই তোমার মুখ থেকে সবটা স্বীকার করালাম। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু কি করতাম বলো? তুমি যদি মুখ ফসকে না বার করো তাহলে তো তুমি নিজে কষ্ট পাবে, আর আমি তো আমার রোহিণী দিদিকে কষ্ট দিতে পারবো না, তাই না? সেই জন্যই আমি তোমার কাছে এই প্ল্যানটা করেছিলাম। রোহিণী বলে, শ্যামলী, তুমি খুব অন্যায় করেছো এই কাজটা করে, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। শ্যামলী বলে, আমি হয়তো কষ্ট দিয়েছি, কিন্তু সেই ছেলেটাকে খুঁজে বার করতে হবে যে তোমাকে কথা দিয়েও কথা রাখেনি। কেন সে এমনটা করলো তোমার জানতে ইচ্ছে করে না রোহিণী দিদি? রোহিণী বলে, জানতে ইচ্ছে তো করে, কিন্তু কি করি বা জানবো? তাকে পেলে তারপর তো জানবো। শ্যামলী বলে, তাকে খুঁজে বার করবো। হ্যাঁ আমি বলছি, শ্যামলী বলছে যে সে খুঁজে বার করবে। মহেশ্বরের কাছে প্রার্থনা করবো যাতে তাকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। তুমি চিন্তা করো না, একটা না একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। রোহিণী বলে, তুমি যদি সৌনককে খুঁজে বার করতে পারো তাহলে তুমি আজকে বলে দিয়ে যে অপরাধটা করেছো সেটা আমি ক্ষমা করে দেবো, না হলে আমি ক্ষমা করতে পারবো না। এরপর শ্যামলী অনিকেতের ঘরে চলে যায়। অনিকেত বলে, কি ব্যাপার শ্যামলী, কথা হয়েছে রোহির সাথে?
তখনই শ্যামলী বলে, রোহিণী দিদির সাথে কথা হয়েছে। রোহিণী দিদিকে আমি কথা দিয়েছি আমি সৌনক দাদাকে খুঁজে এনে দেব, কিন্তু তার জন্য আমার কিছুটা সাহায্য দরকার স্যার। তখনই অনিকেত বলে, কি বলছেন শ্যামলী, আপনি কি করে জোগাড় করবেন? তখনই শ্যামলী বলে, জানি না, জিজ্ঞেস করতে হবে যে কি করে পাবো প্রতীক দাদাকে। প্রতীক দাদার সাথে আমার কিছু কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে স্যার আপনাকে। এমনও তো হতে পারে প্রতীক দাদার সাথে কথা বললে কোনো ক্লু পেতে পারি। অনিকেত বলে, হ্যাঁ সেটা পাওয়াই যেতে পারে, ঠিক আছে আমি দেখছি কোথা থেকে একটা ব্যবস্থা করা যায় কিনা। এরপরেই প্রতীককে ফোন করে আর বলে, প্রতীক, রো সবটা স্বীকার করেছে, ও বলেছে ও কেন বিয়ে করতে চায় না। তোমার সাথে না আমাদের কিছু কথা আছে, কাল তুমি একবার আসবে, তাহলে কথাটা বলে নেওয়া যেত। প্রতীক বলে, ওকে আমি আসবো। এরপর শ্যামলীর হাত ধরে অনিকেত বলে, যেভাবে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, আমার বোনের জন্য এতটা ভেবেছেন, আমার সত্যি খুব ভালো লাগছে জানেন শ্যামলী। বারবার ভাবছি যে আপনার মতো মানুষ এই পৃথিবীতে খুবই কম। আপনার উপরে এত খারাপ ব্যবহার করেছি আমি, সবসময় আপনাকে ছোট বড় কথা শুনিয়েছি, তবুও এখনও আপনি যেভাবে আমার বোনের পাশে দাঁড়িয়েছেন, আমাদের গোটা পরিবারের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমার সত্যি গর্ব হচ্ছে আপনার জন্য। আপনি খুবই ভালো কাজ করছেন, আপনার কথা আমি সারাটা জীবন মনে রাখবো জানেন শ্যামলী। শ্যামলী তখন বলে, স্যার এসব কথা থাক না, এসব বলে আর কী বা হবে, আমি এসব কথা শুনতে চাই না স্যার। আমি একটা জিনিসই জানি, মানুষ হয়ে জন্মেছি, মানুষের পাশে থাকতে হবে। রোহিণী দিদির মনে স্যার খুব কষ্ট, ছেলেটাকে খুব ভালোবাসতো, তো বিয়েও করেছিল, দুজন মিলে সুখে শান্তিতে সংসার করবে ভেবেছিল। তারপরে যে এত কিছু ঘটে গেছে, এতগুলো বছর হয়ে গেছে, কাউকে বলেনি। কতটা কষ্ট পেয়েছে রোহিণী দিদি মনের ভেতর সব কথা চেপে রেখে। তাই আমি এর প্রতিকার তো একটা করবই। অনিকেত খুব খুশি হয় শ্যামলীর এই কথাটা শুনে। এর মধ্যেই পরের দিন সকাল হতেই শ্যামলী সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে, আর তার মধ্যে অপরাজিতা নিচে নেমে আসার বলে, অনেকটা বেলা হয়ে গেল, সকালের জলখাবার করেছিস? তখনই প্রিয়া দিদির মা বলে, হ্যাঁ করেছি দিদিভাই, তুমি নিচে নামতে গেলে কেন? তোমার শরীরের অবস্থা তো খুব একটা ভালো না। তখনই শ্যামলীর কথাই বারবার ভাবতে থাকে অপরাজিতা, আর বলে, আমি ঠিক আছি। এর মধ্যেই প্রতীক চলে এসেছে আর বলে, আসতে পারি? অপরাজিতা বলে, আরে প্রতীক এসো এসো, তা সকাল সকাল রোহিণীর সাথে কথা বলতে এসেছো বুঝি? অনিকেত বলে, হ্যাঁ মামুনি। প্রতীক এসো, আর শ্যামলী চলুন। এরপর অপরাজিতা বলে, শ্যামলীকে নিয়ে কোথায় যাচ্ছিস অনি? অনি তখন বলে, শ্যামলীই তো আসল কথাটা বলবে। শ্যামলীর ওকে কথা দিয়েছে যে সৌনককে খুঁজে বার করে এনে দেবে, তাই প্রতীকের সাথে কথা বলাটা দরকার মামুনি। অপরাজিতা বলে, কি দরকার? এইসব ঝামেলার মধ্যে কি দরকার আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই শ্যামলীর জন্যই কথা বলতে থাকে অনিয়ার বলে, মামুনি এটা রোয়ের জীবনের ব্যাপার, এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছিল ও, সেই ছেলেটা কোথায়, সেই ছেলেটা কেন ঠকালো, সেসব উত্তর আমারও চাই, তাই প্রতীকের সাথে কথা বলতেই হবে। শ্যামলী, প্রতীক, রো আর অনিকেত চারজন মিলে কথা বলে সৌনককে খোঁজার ব্যবস্থা করছে।